রাম লক্ষ্মণকে খেয়ে তুই আবার কাঁদছিস। তখন হনুমান বিভীষণকে ধরে করপথ বন্ধন করে জাম্ববানের কাছে গেছে। জাম্ববান ডাক দিয়ে বলছো, হনুমান তুমি কি করেছো? বলছে, ঘোড়া আমি চোর ধরেছি, আপনি সুবিচার করবেন। হনুমান তুমি চোর ধরেছো কাহাকে? বিভীষণকে? ইয়া অসম্ভব কথা হনুমান। শোনো হনুমান আমি বলছি, সতী যদি করতে ছাড়ে পয়লা সীতা ছাড়ে বিভীষণকে? হনুমান এটা অসম্ভব কথা হনুমান। শোনো আমি বলছি, পূর্বের যদি হয় পয়লা পশ্চিমে আমার বিশ্বাস না। পূর্বের ভালো যদি পশ্চিমে উদয় হয় এ কথাটা আমি বিশ্বাস করতে পারি, কিন্তু বিভীষণের রামকে খেয়েছে এ কথা আমি বিশ্বাস করতে পারি না। হনুমান বলছে, দুষ্ট রাক্ষস যদি আমার কাছে বিক্ষ করে বলতে পারে আমি বিশ্বাস করতে পারি। ওরে হনুমান, বিভীষণ ডাকতে বলছে, ওরে হনুমান আমি কি দিয়ে তোমার কাছে বিক্ষ করবো? আমি রাজ্য ঐশ্বর্য পুত্র পরিজন সবই ত্যাগ করেছি, একমাত্র ধর্ম ছাড়া আমার কিছু নেই। তবে শোনো হনুমান, তুমি যখন আমার কথা শুনবে না আমি তোমার কাছে বিক্ষ করছি। শোনো আমি বিক্ষ করছি, আমি যদি খেয়ে থাকি ভাই কলিযুগে হয়টা নয় আমার হনুমান বলছে, শুনলে রাক্ষসের দেব আর রামলক্ষ্মণকে খেয়ে এত ধর্ম অর্জন করেছে, এটা কলিযুগে 100 পুত্রের বাবা হবে। হনুমান কলিযুগে 100 পুত্রের পিতা, তার যে কি দুর্দশা তা তো তুমি জানো না। কলিযুগে 100 পুত্রের পিতা দয়ায় ভিন্ন পায় না, কারণ কি জানো? খেলা খেলি হয়। এই খেলা জানে যে কেমন ভাবে, তাহলে একটু বলে যাই। এক ব্রাহ্মণ মশাই একজনের বাড়িতে শারদ পড়াইতে গেছে, একজনের বাবা মারা গেছে, তাই শারদ পড়াইতে যাচ্ছে। এখন একটা বনের মধ্য দিয়ে যেতে হয়। এখন বনের মধ্য দিয়ে যাচ্ছে, ওই বনের গাছের ডালে অনেক ভূত প্রেত বাস করে। এখন ব্রাহ্মণ মশাইকে ডাক দিয়ে বলছে, ব্রাহ্মণ মশাই আপনি কোথায় যাবেন? তো বলছে, অমুকের বাবা মারা গেছে, তাই আমি শারদ পড়াইতে যাচ্ছি। ভূতেরা মনে মনে চিন্তা করেছে, তাই তো আমাদের বাবার তো অনেক আগে চলে গেছে। ডাক দিয়ে বলছে, ব্রাহ্মণ মশাই আমাদের বাবারা তো অনেক আগে গেছে মারা, তা আমরা তো শারদ ভালো কিছু করেনি, তা আমাদের বাবাদের শারদ তোমাকে করতে হবে। ব্রাহ্মণ মশাই মনে মনে চিন্তা করেছে, তাই তো ভূতের বাবার শারদ বাবার কেমন ভাবে পড়ে। তো যখন ভূতের নাথার বন্ধ হয়েছে, ব্রাহ্মণ মশাই ডাক দিয়ে বলছে, বেশ তোমাদের বাবাদের শারদ আমি পড়াবো, তোমরা এই জিনিসগুলো জোগাড় করো। এখন উনি একটা লিখেছেন না, ব্রাহ্মণ মশাইরা একটা ফল্প লিখে দেন। এখন একটা ফল্প লিখে দিয়েছে। এখন ভূতেরা সেই সব জিনিসগুলো সংগ্রহ করেছে। এখন সংগ্রহ করে মানে 8-10 জন ভূত, সবার বাবা মারা গেছে, এইবার সবাই জোগাড় করেছে। ব্রাহ্মণ মশাই বলছে, বড় কার বাবা ছাড়া তার হবে।
এখন ঠেলাঠেলি করছি। এ বলছে আমার বাবা ছাড়তে আগে হবে, ও বলছে আমার বাবা ছাড়তে হবে, ও বলছে আমার বাবা ছাড়তে আগে হবে। ওই ঠেলাঠেলি হুড়াহুড়ি গুটাগুটি ওরাই ওরাই করছে। ব্রাহ্মণ মশাই এই ফাঁকে বলা হয়, ব্রাহ্মণ মশাই এটাকে তো ফাঁকা হয় যাবে কেন? তো সত্যপুত্রের পিতা এমন একটা দ্রুত ছাপা, বড় ভাই বলবে ছোট ভাই করবে, ছোট ভাই বলবে মেজ ভাই করবে, মেজ ভাই করবে ছোট ভাই করবে। এইভাবে খেলাধুলি ঘোরাঘুরি ছুটাছুটি হয়, শতপুত্রের পিতা গয়ায় তুল্য হয়। তাই বলছি হনুমান, শতপুত্রের পিতা গয়ায় পয়লা পিণ্ড শতপুত্রের পিতা শতবার বাবা বলে ডাকে, একটা আরাম আছে না? হনুমান, এটার যদি তোমার বিশ্বাস না হয় আমি তোমার কাছে আরেকটি বিষয় করছি। আমি যদি খেয়ে থাকি আমি কলির হনুমান বলছে দুষ্ট রাক্ষস, দুষ্ট রাক্ষস। আর আমরা প্রতি খেয়ে এত ধর্ম অর্জন করেছে, কলি যুগে কলির পুনশ্চ হবে, সালগ্রামের উপরেও থাকবে নিচেও থাকবে। হনুমান, কলি যুগে তুলসী তার যে কি দুর্দশা তা তো তুমি জানো না। শুনে আমি বলছি, সুস্থান তুলসী পয়লা কুস্থানে কুকুরে মাথায় পচাবো অভিসম্পদ হয়েছিল, সুস্থানে জন্ম হবে না সুস্থানে জন্ম হবে। কে অভিসম্পদ করেছিল? সীতা দেবী অভিসম্পদ করেছিল। অভিসম্পদ করেছিল এই যখন সীতা দেবী শ্বশুরের পিণ্ড দিয়েছিল, বাড়ির পিণ্ড, প্রভু রামচন্দ্র এসে জিজ্ঞাসা করেছিল যে তুমি বাড়ির পিণ্ড দিয়েছ, আমাকে কিছু কিছু প্রমাণ দেখাও। তাই প্রথমে তুলসী দেবীর কাছে গিয়েছিল সীতা দেবী, গিয়ে বলেছিল ঘরে তুলসী তুমি সত্য কথাটা বলো না, আমি তোমার পত্র নিয়ে আমি শ্বশুরের পিণ্ড দিয়েছিলাম কিনা। তুলসী দেবী অস্বীকার হয়েছিল, বলেছিল বলে তুলসী তোর সামান্য মেটার কথার জন্য আমার স্বামী স্ত্রীর মধ্যে গরমিল হয়ে গেছে, মনোমেলন হয়ে গেছে। আমি তোরে অভিসম্পদ করলাম, তোর সুস্থানে জন্ম হবে না, কলিযুগে সুস্থানে জন্ম গ্রহণ হবে। এবার গিয়েছিল ফাল্গু নদীর তীরে, ফাল্গু নদীর তীরে গিয়ে বলেছিল যে ওরে ফাল্গু নদী তুমি সত্য কথা বলো, আমি তোমার কি যে শ্বশুরের পিণ্ড দিয়েছিলাম কিনা। ফাল্গু নদী অস্বীকার করে। তাই সীতা দেবী বলেছিল ওরে ফাল্গু নদী রে, তোর সামান্য মিথ্যার কথার জন্য যেমন আমার বুকটা শুকাই যাচ্ছে, আমার স্বামী স্ত্রীর মধ্যে মনোমিল হচ্ছে না, আমি তোরে অভিসম্পদ করলাম, তোর বুকের মাঝে জল থাকবে। আমি শুনেছি ফাল্গু নদীর তীরে বুকে জল নাই, মাটি ফেললে নাকি জল যায় নাই। এবার গেল বট বৃক্ষের কাছে, বট বৃক্ষের কাছে গিয়ে বলেছিল ওরে বট বৃক্ষ তুমি সত্য কথা বলো, আমি তোমার পত্র নিয়ে শ্বশুরে বালির পিণ্ড দিয়েছিলাম কিনা। বট বৃক্ষ স্বীকার হয়েছিল, সত্য কথা বলেছিল। তাই সীতা দেবী আশীর্বাদ করেছিল ওরে বট বৃক্ষ আমি তোর আশীর্বাদ করি, তার চোখ ধরে অমর হয়ে থাকবে।
এসেছেন বট বৃক্ষে তাল বুঝে। এবারে আর কার কাছে গিয়েছিল? ব্রাহ্মণের কাছে। দেখুন এই ব্রাহ্মণ নিয়ে এখানে আলোচনা করলে আমার পাড়ায় যাওয়া হবে না। অনেক আলোচনা, হ্যাঁ? ওইটা আলোচনা করতে হবে। ব্রাহ্মণ নিয়ে আলোচনা করবো।